ভাই আমার মাইয়াটার একটা সিঙ্গারা দেন না, 2 দিন ধরে না খায় রইছে। এই যা তো, ব্যবসার টাইমে ঝামেলা করিস না, যা। দেন না ভাই, 2 দিন ধরে না বলছি না খায় দেওয়া রইছে, যাবে না, একটা যা। সিঙ্গারা দেন না ভাই। তুই আমার সিঙ্গারা ধরলি, দাঁড়া। আমার দোকানে সিঙ্গারা নিচ্ছিস? যা বলছি এখান থেকে, যা। কি হয়েছে? উনি আপনাদেরকে ধাক্কা দিল কেন? আমার মাইয়াটা 2 দিন ধরে না খায় রইছে, একটা সিঙ্গারা চাইছি তাই বলে ধাক্কা দিচ্ছে। 2 দিন ধরে না খেয়ে আছে? আপনি কেমন না? রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, মানুষের কাছে হাত পাততেছেন, আপনি তো কোনো কাজ করতে পারেন, তাই না? আমি মানুষের কাছে যাই, আমারে কেউ কাম দেয় না। আম্মু, তোমার অনেক ক্ষুধা লেগেছে? আসো। আম্মু, কি খাবে তুমি? রুটি। রুটি খাবে? এই একটা রুটি দাও। এই নাও আম্মু। ভাই তোমার আল্লাহ ভালো রাখুক, বাঁচায় রাখুক। ও, আপনিও তো কিছু খাননি। এই আরেকটা রুটি দাও। এই নিন, এটা আপনার জন্য। খাও আম্মু। আপনার বাসা কোথায়? আমি ব্রিজের নিচে থাকি। আপনার হাজবেন্ড নেই? আমার জামাই মরে গেছে। এই টাকাগুলো আপনি রাখুন। খাবারে যে কতটা কষ্ট সেটা আমিও জানি, কারণ একটা সময় আমিও রাস্তায় রাস্তায় ঘুরেছি শুধুমাত্র এই খাবারের জন্য। আসলে এই পৃথিবীতে মানুষ যেটাই করে না কেন সবকিছু খাবারের জন্য করে, কিন্তু যখন খাবারের চাহিদা পূরণ হয়ে যায় ঠিক তখনই মানুষের প্রয়োজন হয় ক্ষমতা। দুবেলা দুমুঠো ভালো মতো খাবার না পেলে এই পৃথিবীর সব সুখই মনে হয় তুচ্ছ। আচ্ছা, এই কার্ডটা রাখুন। যদি কখনো কোনো কিছু প্রয়োজন মনে হয় আপনি এই ঠিকানায় চলে আসবেন। এটা হচ্ছে আমার এতিমখানা। আসি তাহলে। আচ্ছা। এই মেয়ে, কে তুমি? কেন, আপনার বউ? কি বলতেছো তুমি? তোমার সাথে আমার বিয়ে হয়েছে? দাঁড়াও, আমি আসতেছি। বাবা, মা,
কোথায় তোমরা? তাড়াতাড়ি বের হও। বাবা, মা। কিরে, কি হয়েছে? এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আর তুই এখানে কেন? তুই তো রুমে যা। রুমে থাকবো মানে? বাবা, মা, এটা কি হলো? কি হলো মানে? আহা, কি হয়েছে খুলে বলবি তো? তোমরা বলেছিলে মেয়ে খুব ভালো, তোমাদের পছন্দের, এমন মেয়েরা কি হয় না, কিন্তু এখন এটা কি হলো? হ্যাঁ, ঠিকই তো বলেছিলাম, মেয়ে তো ভালোই, এইরকম ভালো মেয়েই হয় না। বাবা, আমি তোমাদের উপর ভরসা করে মেয়ের চেহারা পর্যন্ত দেখতে চাইনি। তোমরা কি আমার বাবা মা? আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করবো, তাই বলে তোমরা আমাকে এরকম অমাবস্যা এনে দেবে? এরকম একটা কালো মেয়ে। শোন, মেয়ে সব দিক থেকে ভালো, শুধু গায়ের রংটা একটু কালো, তাতে এমন কি হয়েছে? অনেক কিছু হয়েছে। আমি এরকম কালো ভূতের মতো মেয়ের সাথে সংসার করতে পারবো না। আমিও তো কালো, তাই বলে কি আমার বিয়ে হবে না? হ্যাঁ, তো কি হয়েছে? তুই কালো, তোকে একজন কালো মানুষ বিয়ে করবে। আমি ফর্সা, আমি একজন ফর্সা মানুষকে বিয়ে করবো। আহা, কি শুরু করলি তোরা? আসতে বল, মেয়েটা শুনতে পাবে। শুনুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছি আমি চাঁদের মধ্যে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব, কিন্তু এরকম একটা কালো মেয়ে। ওয়েট, আমি দেখাচ্ছি। এই মেয়ে, সত্যি করে বলো তো তুমি কে? আচ্ছা, তুমি কি সত্যিই কালো? দেখি তোমার হাতটা দেখি। ও মা, এ তো দেখি সত্যিই কালো। না, আমার বউ কখনোই কালো হতে পারে না। তোমার সাথে এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব না। এই, আবার কোথায় যাচ্ছিস? বাবা, আমি ছাদে যাচ্ছি, বন্ধুদের সাথে পরামর্শ করব, দেখি ওরা কি বুদ্ধি দেয়। বন্ধুদের সাথে পরামর্শ করার দরকার নাই। বিয়ে করে বউকে এনেছো বাড়িতে, যাও রুমে যাও। যা বলছি, কোথাও যাওয়া লাগবে না। না বাবা, এই রুমের মধ্যে থাকা আমার আর সম্ভব না। রুমে থাকা সম্ভব না মানে? এইসব কি উল্টাপাল্টা কথা বলছিস? চল চল আমার সাথে রুমে, চল চল, যা যা ভিতরে যা। বাবা, মা, দরজাটা খোলো। দরজাটা খোলো। কোনো দরজা খোলা হবে না, ভিতরে থাক। আমি বাইরে থেকে লক করে দিয়েছি, কোথাও যেতে পারবি না তুই। বিয়ে করে এনে বউকে রেখে বাইরে যাচ্ছে বন্ধুদের সাথে বুদ্ধি করতে। এই মেয়ে, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? ঘোমটা দাও, ঘোমটা দিয়ে বসো। আপনার আমাকে পছন্দ হয়নি, তাই না? তুমি কি পছন্দ হওয়ার মতো মেয়ে? আপনার তো আমাকে বিয়ে করার আগে দেখা উচিত ছিল। আমি কি জানতাম আমার বাবা মা এমন ভূতনি মেয়ে আমার জন্য ঠিক করবে? আচ্ছা, তুমি তো কালো মেয়ে, তুমি তো জানতে, তাহলে না করে দাওনি কেন? আমি না করেছিলাম, কিন্তু আপনার বাবা মা বলেছে তাদের ছেলের বউই নাকি আমাকে বানাবে। সবাই আমাকে পছন্দ করেছে। আমি তো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে দেখেছেন। না, আমি তোমাকে একবারের জন্য দেখিনি। যদি দেখতাম তাহলে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। আর হ্যাঁ, তোমার সাথে এই এক ঘরে থাকা আমার কোনোভাবেই পসিবল না। তোমাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আচ্ছা, তোমার কাছে শাড়ি আছে? হ্যাঁ আছে। কেন? একটা শাড়ি বের করো তো। না না, আপনি এটা করতে পারেন না। কি করতে পারি না? আপনি এভাবে ফাঁসি দিয়ে মরতে পারেন না। আরে বাবা, তোমার মতো মেয়ের জন্য আমি কি গলায় ফাঁসি দিয়ে মরতে যাব? একটা শাড়ি বের করো, আমি বারান্দা দিয়ে বাইরে যাব, বন্ধুদের সাথে দেখা করব। ও, তাহলে দিচ্ছি। এই যে। ঠিক আছে, আমি এখন বারান্দা দিয়ে নেমে যাব। তুমি উপরে শাড়িটা ধরে রাখবে, শক্ত করে ধরতে পারবে তো? আবার ফেলে দিও না। আসো। পাগড়িটা নিয়ে যান। কি রে, তুই না বাসর করে আসলি? বাসর করে এই কাজ ছাদে এসোস কেন? আমার আর বাসর ঘর? আরে আমার বাবা আমার সাথে 2 নম্বরই করেছে। কেন, কি হয়েছে? আর বলিস না, বাবা মাকে ভরসা করে মেয়েকে না দেখে আমি মেয়েকে কবুল বলেছি। এখন বাসর ঘরে যেয়ে দেখি মেয়ে কালো। হায় হায় সর্বনাশ! তাই তো বলি, কেউ আমাদেরকে তোর বউ দেখতে দেয় না কেন? তার মানে তুই ঘুমটা না তুলেই কবুল বলে দিছস? হ্যাঁ। আচ্ছা, এখন কি করা যায়, আমাকে একটা আইডিয়া দে।
আচ্ছা ভাবির ছবি তুলছ নাই, একটু দে ছবি দেখি। তোমাদের ভাবি তো ঐশ্বরিয়া রায়, যে ছবি তুলে তোমাদেরকে দেখাবো। দেখ বন্ধু, আর যাই হোক, তোর সাথে কিন্তু কালো মেয়ে একদম মানায় না। তুই ওরে নিয়ে রাস্তাঘাটে চলবি কেমনে? কিভাবে ছবি তুলে সেগুলো ফেসবুকে আপলোড করবি? হ্যাঁ সেটাই তো। তোর পিছনে যে সুন্দর সুন্দর মায়েরা ঘুরতো, এখন তো তোরে দেখলে রাস্তায় হাসবো। ইস, আচ্ছা আমি না হয় মেয়েকে না দেখে বিয়ে করবো, তোরা তো আমার বন্ধু, তোরা আমাকে একবার বাধা দিবি না? না ভাই, তোরা আমার বন্ধু হতে পারস না, তোরা সব বন্ধু আমার কলঙ্ক। আরে ভাই, তোর বউরে কি আমরা দুজনে একজনও দেখতে পাচ্ছি? তোরা আটকাবো? কি ব্যাপার বৌমা, তুই পাগড়ি হাতে বারান্দায়? শুভ্র কোথায়? মা, ও তো পালিয়েছে। কি পালিয়েছে? কি সর্বনাশের কথা! ওগো শুনছো? তাড়াতাড়ি আসো, তোমার ছেলে তো বাসর ঘর থেকে পালিয়েছে। কি ব্যাপার, কি হয়েছে? তুমি এত চিৎকার করছো কেন? আরে তোমার ছেলে বাসর ঘর থেকে পালিয়েছে। এই ছেলেটা না আমাদের মান সম্মান কিছুই রাখলো না, আমার এখন মনে বলছে। বাসর ঘর থেকে পালায়? ছেলে বাবা মান সম্মান কিচ্ছু আর রাখলো না আমাদের। আমার এখন মনটা বলছে না একদম তোমার আচ্ছা শোন, যা হওয়ার হয়েছে, এখন হুটহাট করে আবার ডিভোর্স দিস না, মেয়েটা আর মেয়ের পরিবার কষ্ট পাবে। আর এখন চাইলেও ডিভোর্স করা যাবে না। ডিভোর্স করতে 6 মাস থেকে 1 বছরের সময় লাগে, এরপর প্ল্যানিং করা যায়। আর বউ ঘরে আছে, ঘরে থাক না, তুই বাইরে আর একটা প্রেম কর, কে তোরে আটকায়? আচ্ছা, কালো বউয়ের কিন্তু একটা সুবিধা আছে, অন্য কেউ তোর বউয়ের সাথে ইটিস পিটিস করতে আসবো না। আর দেখ, কালো মেয়েরা এমনিতে ভালো হয়, খুব সংসারী হয়, তুই যা বলবি তাই শুনবে। এইটা অবশ্য তুই ঠিক বলেছিস, ও নিজেই বাসরঘর থেকে আমাকে পালাতে সাহায্য করেছে, তাও আবার নিজের শাড়ি দিয়ে আমাকে নিচে নামিয়ে দিয়েছে। বাহ, ভালোই তো। তেমন যা, রুমে যা। কে রুমে যাবে? আমি? এই তোরা কি পাগল? ওর সাথে এক রুমে থাকা কখনোই সম্ভব না। আমি তোদের সাথে এখানে আড্ডা দিব। আমি তোর জন্য কি নতুন মেয়ে খুঁজে দিব নাকি? অবশ্যই খুঁজে দিবি, কেন খুঁজবি না? যে বড় একটা আমি ধরা খাইছি, এই ব্যথা নিয়ে আমি বেশি দিন টিকতে পারবো না। শোন, তোরা আমার জন্য মডার্ন স্মার্ট একটা মেয়ে খুঁজে দে, ঠিক আছে? ঠিক আছে মামা, তোমার জন্য একটা না লাগলে 10টা খুঁজে দিব, ঠিক আছে? আচ্ছা মামা, আরেকটা গান ধরতো। আচ্ছা, বাসর ঘরে বউটাকে রেখে তোমার ছেলে সারা রাত বাইরে আড্ডা দিচ্ছে, এইসবের কোনো মানে হয়? বউটা সামনে যেতে তো আমার লজ্জাই করছে। বৌমার বাড়ির লোকজন যদি এই বিষয়টা জানতে পারে, তাহলে আমি তাদেরকে জবাব দিব কি? এই শুভ্র, এদিকে আয়। কি বলবে বাবা, বলো। বৌমাকে একা বাসর ঘরে রেখে তুই সারা রাত কোথায় ছিলি? বন্ধুদের সাথে ছিলাম। বন্ধুদের সাথে ছিলাম মানে? আমরা কি তোকে এই শিক্ষাই দিয়েছি, হ্যাঁ, যে বউকে বাসর ঘরে রেখে তুই পালিয়ে গেছিস? তোমাদেরকে কে শিক্ষা দিয়েছে বাবা? তোমরা কেন আমার সাথে এমনটা করবে? সারা জীবন তোমাদের কথা শুনেছি, তোমাদেরকে এতটা সম্মান করেছি, দিন শেষে তোমরা এই প্রতিদান দিলে আমাকে। আমার বন্ধুরা আমাকে বলতো, এটা কত সুন্দরী মেয়ে, যা গিয়ে প্রেম কর। আমি তো প্রেম করিনি, ওদেরকে আমি গর্ব করে বলতাম আমার বাবা মা যা করবে আমার ভালোর জন্য করবে, তারা আমার কখনোই খারাপ কিছু চায় না। তোর বাবা মা এখনো তোর খারাপ চায় না। আর শোন, মেয়েটা কিন্তু খুবই ভালো, আর ভালো বলেই আমরা তোর সঙ্গে ওকে বিয়ে দিয়েছি। আজকালকার যেসব মেয়ে না, এই মেয়েটা আসলেই খুবই ভালো মেয়ে। দেখবি এই মেয়েকে নিয়ে তুই একসময় হ্যাপি হবি। হ্যাপি? হ্যাপির তো 12টা বাজায় দিছো, যে মেয়েকে দেখার পর বাসর ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়। শোন বাবা, মাথাটা ঠান্ডা কর, বিয়ে যেহেতু হয়েই গেছে মেনে নে তুই। না মা, আমি মেনে নিতে পারবো না। দেখ না বাবা, মেয়েটা তোর জন্য না খেয়ে বসে আছে, কতবার ডাকলাম, তুই ছাড়া না কেউ খাবেই না। ওরে বাবা, এত আদিক্ষেতা! তোমাদের বউ তোমরা গিয়ে বোঝাও, আমাকে ডেকো না, আমি যাচ্ছি।
এই শুভ্র, এই আবার কোথায় যাচ্ছিস? মন খারাপ করো না মা, তুমি যে কালো এখানে তো তোমার কোনো হাত নেই। উপরওয়ালা যাকে যেভাবে চেয়েছেন সেভাবেই তৈরি করেছেন। আজকে আমি নিজেও তো কালো হতে পারতাম, আমার মেয়েটা দেখো কালো, এখানে আমাদের কি করার আছে বলো? আর শুভ্র প্রথমবার তোমাকে দেখেছে তো, তাই মনে উল্টোপাল্টা আচরণ করছে। আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। ও এমনিতেই অনেক ভালো ছেলে। আমরা সবাই তোমাকে পছন্দ করে এনেছি, তার মানে অবশ্যই তুমি ভালো মেয়ে। আর এই ভালোটা যখন শুভ্র বুঝতে পারবে না, তখন দেখবে সারাক্ষণ তোমার পিছে পিছে ঘুরছে। আসো নাস্তা করে নাও। আচ্ছা মা, তুমি যাও, আমি ভাবিকে ফ্রেশ করিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। শোনো ভাবি, শুভ্র ভাইয়ের তোমার সাথে এমন আচরণ দেখে আমি আমার ফিউচারটা কল্পনা করতে পারছি। আমারও বিয়ে হবে, তখন যদি আমার হাজবেন্ড আমার সাথে এমন আচরণ করে, সে যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে আনে, তখন আমি কি করব? তোমার কষ্টটা আমি বুঝতে পারছি ভাবি, তবে দেখবে শুভ্র ভাই একদিন তোমাকে ঠিকই ভালোবাসবে। তোমার ভাইয়া তোমাকে সহ্যই করতে পারে না, তার থেকে ভালোবাসা আশা করাটা আকাশ কুসুম কল্পনা না। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? ও তো ফর্সা মেয়ে পছন্দ করে, তাই না? ওকে বোঝাতে হবে ফর্সা মেয়ে কেমন আর কালো মেয়ে কেমন। আমরা যারা কালো মেয়ে আছি, আমরা ওদের কেয়ার করি, আমরা মন থেকে চাই ওরা ভালো থাকুক। আর যারা সুন্দরী মেয়ে, তারা অ্যাটিটিউড নিয়ে চলে, অ্যাটিটিউড নিয়ে চলে বলেই ছেলেরা ওদের পিছনে লেজ গুটিয়ে চলে। আসলে কি গায়ের রঙই সব কিছু? ভালোবাসা গায়ের রং দেখে হয় না, ওকে এটা বোঝাতে হবে। কি পারবে তো ওকে শিক্ষা দিতে? কিভাবে? আমি তো অত সুন্দর না, আমি কিভাবে শিক্ষা দিব? আরে ভাবি, তুমি সব কিছু আমার উপর ছেড়ে দাও, তোমাকে সুন্দরী বানানোর দায়িত্ব আমার। কিভাবে? আমি বিদেশ থেকে মেকআপের কোর্স করে এসেছি, তোমাকে মেকআপ করে এমন সুন্দর বানিয়ে দিব না, স্মাইলিশ আর স্মার্টলি ভাবে তুমি ওর সাথে প্রেম করবে, তারপর ও তোমার প্রেমে পড়বে, তারপর হবে আসল খেলা। আমাকে কি করতে হবে? আরে তা তুমি আমার উপর ছেড়ে দাও। আর এখন এত কথা বলো না তো, চলো আগে ফ্রেশ হয়ে খেয়ে নাও, চলো। আচ্ছা। কিরে মামা, সব ঠিকঠাক? আর ঠিকঠাক, ওর সাথে আমার এক রুমে থাকা পসিবল না। আমি বাসা থেকে বের হয়ে গেছি, আমি ওর সাথে থাকতে পারবো না। তুই এখন বাসার বাইরে চলে আসছিস, বাসায় নতুন বউ রেখে যা, বাসায় যা। তো কি করব? আচ্ছা যাই হোক, আমার ভালো লাগতেছে না, তোরা সবাই 20 নম্বর রোডে আয়, আমি এখানে আছি। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি সবাইকে নিয়ে আসতেছি। ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি আয়। উনি কে? চিনতে পারছো না? তোমাদেরই ছেলের বউ। ছেলের বউ মানে? শুভ্র বিয়ে করছে? কখন বিয়ে করলো আবার? আরে ধুর, বিয়ে করতে যাবে কেন? ভালো করে দেখো, এটা আমার স্বর্ণা ভাবি। মেকআপ দিয়ে কালো স্বর্ণা ভাবিকে ডিজে স্বর্ণা ভাবি বানিয়ে দিয়েছি। কি বলিস? একদম তো চেনাই যাচ্ছে না, কি সুন্দর লাগছে। বাবা আচ্ছা ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু তুই ওকে এভাবে সাজিয়েছিস কেন? আরে বাবা, আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান?
একবার আস্তে করে শিক্ষা দিতে হবে। ঠিক বলছি। বৌমা তুমি পারবে তো? হ্যাঁ বাবা, অবশ্যই, যদি আপনারা পাশে থাকেন। আরে আছি, পাশে থাকেন মানে কি, 100% তোমার পাশে আছি। তুমি ওকে একটা উচিত শিক্ষা দিবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে এখন যাই। ঠিক আছে যাও। মা, যা। কি বাবা, বুঝতে পারলে প্ল্যানটা? ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। থাকো তাহলে তোমরা। সরি দোস্ত, গতকালকে একটা কাজে আটকে গেছিলাম তাই আসতে পারিনি। কিন্তু বাসায় পড়ে রেখে তুই এখানে কি করিস? সরি বললে তো 7 খুন মাফ হয়ে যায় না? আচ্ছা, তোদের কি খালাতো চাচাতো মামাতো বোন আছে? এই তোরা কি দেখতেছিস না তোদের বোন দেখে কষ্ট পাচ্ছে? ভাই তোদের কি কোনো ফিলিংস নাই? একটা প্রেম করে দে। আমাদের কেউ নাই। এখন তোমার জন্য কি আমি রাস্তাঘাটে মেয়ে খুঁজবো নাকি? হ্যাঁ, দরকার হলে তাই খুঁজবি। এই মামা, পিছে দেখ না। আরে দেখোস না সুন্দরী। আমাদের দিকে আসতেছে। হাই। 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 হাই, অ্যাকচুয়ালি আই এম সার্চিং ফর দ্য গিটার শপ, প্লিজ হেল্প মি। আমি তোমাকে হেল্প করব? আমি এখানকার সব গিটার সব চিনি। আরে তুই হেল্প করলে ভাবি রাগ করবে না? ও, তোর ভাবি রাগ করবে? মানে আমার যে খালাতো বোন ওর ভাবি হয়, আমাকে অনেক শাসন করে আর মেয়েদের সাথে মিশলে একটু রাগ করে, এই জন্য বলতেছে। ইয়া, আই আন্ডারস্ট্যান্ড। তাহলে চলেন আমরা যাই। ঠিক আছে, আসো মামা, তোরা তাহলে থাক, আমি ওরে নিয়ে যাই। হ্যাঁ? ঠিক আছে, যাও তাহলে। এটার কপাল দেখছোস? হোয়াটস রং হিয়ার? আমার তো মনেই নেই তোমাকে একটা কথা বলতে। কি কথা? আজ তো সোমবার, সো হোয়াট? মানে আজ শপিং মলগুলো বন্ধ। ও আচ্ছা, হ্যাঁ, এই দিনে সাপ্তাহিক বন্ধ। বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কি এই এলাকাতে নতুন? হ্যাঁ। তুমি কি প্রফেশনাল রকস্টার? না। আমার না রকস্টার মেয়ে অনেক পছন্দ। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি এক কাজ করো, তোমার নাম্বারটা আমাকে দাও, সবগুলো ওপেন হলে আমি তোমাকে কল করব। দ্যাটস আ গ্রেট আইডিয়া, দিচ্ছি, দাও। ঠিক আছে, চলো তোমাকে আমি পৌঁছে দিই। না না, লাগবে না, আমি একা চলে যেতে পারবো। একা যেতে পারবে? ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমার নামটাই তো জানা হলো। জুহি। জুহি, নাইস নেম, নাইস টু মিট ইউ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। বাই। ঠিক আছে, বাই। আপনি কি খাবেন না? কেন? আমি কি খাবো না খাবো সেটা তুমি জেনে কি করবে? না, আমিও না খেয়েছিলাম। দেখো, আমার সাথে তো ন্যাকামি করবে না, যাও নিজের মতো গিয়ে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও খাবো না। এই, এখানে বসতেছো কেন? যাও সোফাতে গিয়ে ঘুমাও।
কাল কখন আসবে গিটারের পিক কিনতে? ওটা লাগবে না, আমি পেয়ে গেছি বাসায়। ও আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলো। আগামীকাল ফ্রি আছো? কেন? চলো না, আমি মিট করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি ফিস ফিস করে কথা বলছেন কেন? পাশে কি আপনার ওয়াইফ? কি যে বলো না, আমি তো আনম্যারিড। ও, তাহলে ফিস ফিস করে কথা বলছেন কেন? না মানে পাশের রুমে ভাইয়া আছে তো, এই জন্য। ও আচ্ছা। আচ্ছা, তুমিও তো ফিস ফিস করে কথা বলছো, কারণ কি? পাশে আমার বড় আপু আছে তো, এই জন্য। আচ্ছা রাখি তাহলে, এখন কালকে দেখা হবে। ঠিক আছে, বাই। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? হ্যাঁ। আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে? হ্যাঁ। ঠিক আছে, খুব দ্রুতই আমি একটা আবদার করব, মনে রেখো। ঠিক আছে। আসছো তুমি? এত লেট কেন? কই, মাত্র 6 মিনিট লেট হয়েছে। কি ব্যাপার, লাগেজ পত্র নিয়ে কোথায় যাচ্ছ? আমি বাসা থেকে একবার পালিয়ে আসছি। একেবারে মানে? কিন্তু কেন? বাসায় রাগ করেছো? হ্যাঁ। আচ্ছা, কি নিয়ে রাগ করেছো সেটা কি আমি জানতে পারি? বাবা তার নিজের ইচ্ছে আমাকে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আমিও বলে দিয়ে আসছি আজকের মধ্যে আমি নিজের ইচ্ছায় একটা ছেলে খুঁজে বিয়ে করব, কিন্তু কোনো ছেলেই পাচ্ছি না। তুমি আমাকে হেল্প করবা? অবশ্যই তোমাকে হেল্প করব, কিন্তু আজই কি তুমি বিয়ে করবে? হ্যাঁ আজকেই করব, আমি সব প্রিপারেশন নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, এখানে বসো, আমি একটু আসতেছি। হ্যালো? তুমি তো বলেছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো, আমার জন্য নাকি সব কিছু করতে পারবে। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? জি বলেন। আমি এখন একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, আর তাকে আমাদের বাড়ি বউ বানাতে চাই। তুমি কি সেটা মেনে নিবা? ঠিক আছে, মেনে নিব। কিন্তু সে তো চাইবে না তার সংসারে অন্য কেউ থাকুক। তাহলে আমাকে কি করতে হবে? তুমি এখন বাপের বাড়ি চলে যাও, সব কিছু গুছিয়ে। ঠিক আছে। টেনশন করো না, আমি সময় মতো তোমাকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো। চলে যাও। আর শোনো, বলেন। যত দ্রুত সম্ভব আমাদের বাড়ি থেকে চলে যাও। হুম। চলো আমরা কাজী অফিসে যাই। কেন? পাত্র পেয়েছো? হ্যাঁ। কে? আমি। তুমি আমাকে বিয়ে করবা? হ্যাঁ আমি। গতকাল প্রথম যখন তোমাকে দেখেছি তখনই ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো কাজী অফিসে যাই। আচ্ছা ওয়েট,
কাজী অফিসে গেলে তো আবার সাক্ষী লাগবে। দাঁড়াও, আমি আমার ফ্রেন্ডদেরকে কল দিই। হ্যাঁ, কই তোরা? শোন দোস্ত, আমি বিয়ে করতে যাচ্ছি। আরে না, ফাইজলামি করতেছি না, তোরা তাড়াতাড়ি কাজী অফিসে চলে আয়, তোদেরকে সাক্ষী দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। চলো, ওরা আসতেছে। কাজী সাহেব, আমাদের বিয়েটা দ্রুত পড়িয়ে দিন। এত তারা কিসের? আসছেন তো বিয়ে করতে, শুভ কাজে তো তারা নাই। তারা হুড়োর কাজ করে শয়তানে, আর মানুষের কাজ বুঝে শুনে। না মানে এমনি। সাক্ষী কে? এই যে আমার বন্ধুরা। ভালো। নাম কি? শুভ্র খান। বাবার নাম? মামুনুর রশিদ। স্থান? উত্তরা, ঢাকা। মামনি, তোমার নাম? জুহি। মামনি, তোমার আব্বুর নাম কি? সাইদুর রহমান। এই শুভ্র, তোর জায়গার বউ আছে সেটা বল। এই ফুসফুস কিসের? জোরে বলেন, আমরা শুনি। না মানে ও বলতেছিল যে কাবিনে কত টাকা হবে আর কি। এই কাবিনে 10 লাখ টাকা হবে, এটা কোনো ব্যাপার? কি বলো জুহি? 10 লাখ হোক আর 1 লাখ হোক, আই ডোন্ট কেয়ার। তো আমি কত লিখবো, 1 লাখ না 10 লাখ? আচ্ছা বাপ, 1 লাখ লেখ। 1 লাখ তো হয় না, তো 1 লাখ 1 টাকা লিখি। ঠিক আছে। ঠিক আছে। এই তোর যে বউ আছে, ও জানলে তো কষ্ট পাবে। আরে ওকে বিদায় করার জন্য কি ব্যবস্থা? এখন দেখেন সব ঠিকঠাক আছে নাকি। উত্তরা নিবাসী মামুনুর রশিদের পুত্র শুভ্র খানের সাথে ধানমন্ডি নিবাসী সাইদুর রহমানের কন্যা জুহির 1 লক্ষ 1 টাকা দেন মোহর ধার্য করিয়া বিবাহ সম্পন্ন হয়েছে। কি ব্যাপার, এই অসময়ে আবার কি আসলো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কিরে, এই মেয়েটা আবার কে? বাবা, ও তোমাদের বৌমা। এই সালাম করো। আমি এইসব সালাম টালাম করতে পারবো না। কি উদ্ভট নিয়ম, এই যুগে সব প্রথা আছে নাকি? ঠিক আছে ঠিক আছে, তোমার সালাম কালাম করার কিচ্ছু দরকার নাই, করতে হবে না, থাক। মানে বাবা, আধুনিক মেয়ে তো। হ্যাঁ, সেটা তো দেখেই বুঝতে পারছি। বাবা মা, নতুন বউকে এইভাবে বাইরে দাঁড় করে রাখবা? এই আসো, তুমি আমার সাথে দেখো। হয় একটা সাইড দাও। হ্যাঁ আসো। আসো, ভিতরে আসো, এখানে বসো। আচ্ছা আমি একটু আসছি, হ্যাঁ? বাবা মা, দেখছো কত সুন্দরী বউ এনেছি? তোমাদের পছন্দও দেখো আর আমার পছন্দও দেখো, মেলাও এখন দিন রাত তফাৎ। তাই বলে বিয়ে করে আনবি? স্বর্ণার কি হবে এখন? মা আস্তে কথা বলো, ও শুনে ফেলবে তো। ভুলেও আর স্বর্ণার কথা একবার উচ্চারণ করবে না, কারণ ও কিন্তু জানে না আমি যে ম্যারিড। আমি স্বর্ণাকে বলেছি সব কিছু গুছিয়ে চলে যেতে, ও চলেও গেছে। ঠিক আছে, দেখ তোর লাইফ, তোর যেটা বেটার মনে হয় সেটাই কর, আমাদের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জি বাবা। বাবা নতুন বউ এসেছে তো, একটু সময় দিতে হবে না? আমি তাহলে ভিতরে যাই। হ্যাঁ আচ্ছা, ভাব দেখলে মনে হয় কি জানো, হ্যাঁ
তোমার ছেলে তোমার পেট থেকে না, মনে হয় যে আমরাই ওর পেট থেকে জন্ম নিয়েছি। হ্যাঁ, বাবা আমাকে সালাম করলেও পারে। এই তোমাকে কতবার এক কথা বলতে হবে? ওকে, কুল ডাউন। আচ্ছা, এটা হচ্ছে আমার ঘর, আর এই ঘরের সুন্দরী বউ হচ্ছে তুমি। এনো ধরো, এই লিস্টের কসমেটিক্স গুলো এখনই নিয়ে আসবে, যাও। এটা আবার কিসের লিস্ট? বললাম না কসমেটিক্সের, আমার এক্ষুনি লাগবে, যাও নিয়ে আসো। এখনই লাগবে? এক্ষুনি মানে এক্ষুনি, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি গিয়ে নিয়ে আসছি। প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে রতন তার নৌকো ঘাটে বেঁধে বাড়ি ফেরার সময় দেখতে পায় আরে এ কি, তুমি কি এক মৎস্যকন্যা? কি হয়েছে তোমার? তুমি এত আঘাত পেলে কি করে? আমি সমুদ্রে ভেসে বেড়ানোর সময় হঠাৎ করে ঘূর্ণিঝড় এসে আমাকে এখানে আছাড় মেরে ফেলে। আমি তাতেই প্রচন্ড আঘাত পাই। এখন মনে হচ্ছে আমি আর বাঁচবো না। না না, কিচ্ছু হবে না, আমি তোমায় সেবা করে সুস্থ করে তুলবো। তুমি চলো আমার সাথে। তারপর রতন মৎস্যকন্যাকে কাঁধে করে জঙ্গলের ভিতরে এক পুকুরের পাড়ে নিয়ে আসে এবং সেই পুকুর পাড়ের কিছু বনৌষধি গাছের পাতা হাতের রোগড়ে তার কাটা জায়গাগুলিতে লাগিয়ে দেয় আর বলে, মৎস্যকন্যা, আজ রাতটা তুমি বরং এই পুকুরেই থাকো। কাল ভোরে এসে আমি তোমাকে আবার সমুদ্রে ছেড়ে দিয়ে আসবো। ঝড় ও বৃষ্টি তো ক্রমশ বেড়েই চলেছে, সাথে মুহুর মুহুর বজ্রপাত। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আর তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। এরপরে রতন মৎস্যকন্যাকে পুকুরের জলে ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা হতেই তার উপরে একটি বাজ পড়ে আর রতন তৎক্ষণাৎ মারা যায়। এরপর পরের দিন রতনের দেহ খুঁজে পায় তার স্ত্রী রেবা ও পুত্র রমেশ। মা, বাবাকে ছাড়া আমরা এবার কি করে থাকবো? আমি কাল থেকে আর স্কুলে যাব না। আমি বরং কাল থেকে কাজ খুঁজতে বেরোবো। এই বয়সে তুই কি কাজ করবি? আমি বরং লোকের বাড়ি কাজ করব, রান্না করব। তুই পড়াশোনাই করবি। তুমি চিন্তা করো না মা, কোনো না কোনো কাজ ঠিক পেয়ে যাব, আর আমি সব কিছুই সামলে নেব। পরের দিন সকালবেলা রমেশ কাজ খুঁজতে চলে যায় এবং সারা দিন ঘুরেও কাজ না পেয়ে অবশেষে রাত্রিবেলা সে বাড়ি ফিরে আসে। কেউ কাজ দিল না মা, আমি ছোট, কাজ করতে পারবো না বলে কেউ কাজ দিল না। পরের দিন রমেশ আবার কাজ খুঁজতে বেরোয়। এমন সময় রমেশ প্লাস্টিক, ভাঙা কাঁচ, লোহা, কাগজের দোকান দেখতে পায়, যেখানে একজন লোক এইসব বিক্রি করতে এসেছিল। তাই দেখে রমেশও লোহা, প্লাস্টিক, কাগজ, কাঁচ জোগাড় করে বিকেলবেলা সব জিনিস বিক্রি করে ঘরে ফিরে আসে। এই নাও মা, কিছু চাল আর আলু নিয়ে এসেছি, আজ এগুলোই রান্না করো। ঠিক আছে বাবা, আমি গিয়ে বাইরের কুয়ো থেকে জল নিয়ে আসি আগে। রেবা কুয়ো থেকে জল আনতে গেলে গ্রামের কিছু বউ বলে, আরে দেখো দেখো, রেবা এসেছে কুয়ো থেকে জল নিতে। তোমরা দেখেছো তো, আজের ছেলে সারা দিন নোংরা জিনিস কুড়োচ্ছিল, সারা দিন নোংরা ঘেটেছে। এমন কাউকে আমরা কুয়ো থেকে জল নিতে কিছুতেই দেব না। এই রেবা, যাও চলে যাও এখান থেকে, এখানে আর কোনোদিন জল নিতে আসবে না। এই গ্রামে তো একটাই কুয়ো, এখান থেকে জল না নিলে আমরা খাবার জল পাবো কোথা থেকে? এই কথা শুনে রেবা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর যেতে যেতে বলে, কিন্তু জল তো আমাকে নিতেই হবে, না হলে রান্না করব কি করে?
খাবই বা কি? এখন তো মনে হচ্ছে দূরে ওই জঙ্গলের পুকুর থেকেই জল নিয়ে আসতে হবে। আমি বরং ওখানেই যাই। রেবা অনেক কষ্ট করে পুকুরের কাছে পৌঁছায়। পুকুরের কাছে পৌঁছে রেবা অঝরে কেঁদে ফেলে ও বলে, ময়লা কুড়োলেই কি মানুষেরাও ময়লা হয়ে যায় যে ওরা আমাকে খাবার জলটুকু পর্যন্ত নিতে দিল না? কিন্তু এই পুকুরের জল যে খুব নোংরা, এই জল আমরা খাবো কি করে? এমন সময় পুকুর থেকে সেই মৎস্যকন্যা উঠে আসে আর বলে, তুমি অমন করে কেঁদো না গো, আমি তোমাকে চিনতে পেরেছি। তোমার স্বামী একদিন আমার প্রাণ বাঁচিয়েছিল, তাই আজ তোমাদের এমন দুঃখের দিনে আমি তোমাদের পাশে থাকতে চাই। মৎস্যকন্যাকে দেখে তো রেবা চমকে ওঠে। তারপর মৎস্যকন্যা তাকে সেই রাতের ঘটনাটি জানায়। রেবাও মৎস্যকন্যাকে তার দুঃখের সব কথা খুলে বলে। সব কথা শুনে মৎস্যকন্যা বলে, আমি তোমাকে একটি জাদু কলসি দিচ্ছি। কলসিতে জল দিয়ে তুমি যা চাইবে তাই পাবে। আজ থেকে তোমাদের আর কোনো দুঃখ, কোনো অভাব থাকবে না। এরপরে রেবা বাড়ি ফিরে আসে ও রমেশ বাড়ি ফেরার সাথে সাথে তাকে সব ঘটনা খুলে বলে। তারপর রমেশ মায়ের কথা মতো কলসিতে জল ঢালে আর মনে মনে কিছু টাকা প্রার্থনা করে। কিছুক্ষণের মধ্যেই সেই কলসির জল উধাও হয়ে গিয়ে এক কলসি টাকা চলে আসে। এবার আমাদের দুঃখের দিন শেষ হবে রে। হ্যাঁ মা, চলো বাজার থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসি। বাজার থেকে তারা কিছু জিনিস কিনে আনে। এরপর তারা একটি মুদিখানার দোকান শুরু করে এবং তাদের বাড়িটাও ভালোভাবে তৈরি করে নেয় ও ভালোভাবে থাকতে শুরু করে। এই সব দেখে গ্রামের বউরা বলে, কি ব্যাপার বলো তো, রেবাদের অবস্থা কি করে এত ভালো হচ্ছে? ওর ছেলে নোংরা জিনিস কুড়িয়ে এত টাকা রোজগার করলো, কিছু তো ব্যাপার আছেই। রেবা ওই পুকুর থেকে জল আনতো, নিশ্চয়ই ওই পুকুরেই কিছু একটা আছে। কাল আমরা সব গ্রামের বউরা মিলে ওই পুকুরে জাল ফেলবো, দেখবো কোনো মোহর পাই কিনা। পরের দিন গ্রামের সকল বউরা মিলে ওই পুকুরে জাল ফেলে আর মৎস্যকন্যাকে জালে ধরে জাল টেনে পাড়ে তুলে আনে। রেবাদের তুমি যেভাবে বড়লোক করেছো, আমাদেরও করে দাও, নইলে তোমাকে মেরেই ফেলবো। ছাড়ো, ছেড়ে দাও আমায়, আমায় মেরো না, ছেড়ে দাও, বাঁচাও, আমাকে বাঁচাও। মৎস্যকন্যার কান্না ও গ্রামের বউদের চিৎকার শুনে রেবা ও রমেশ জাদু কলসি নিয়ে সেখানে ছুটে আসে। তারপর রমেশ সবাইকে বলে, তোমরা মৎস্যকন্যাকে ছেড়ে দাও বলছি, এই নাও জাদু কলসি। আমরা মৎস্যকন্যাকে সমুদ্রে ছেড়ে দিয়ে আসবো, যেখানে আর কেউ মৎস্যকন্যাকে খুঁজে পাবে না আর মারতেও পারবে না। সবাই জাদু কলসি পাওয়ার পর মৎস্যকন্যাকে ছেড়ে দেয়। তারপর রমেশ ও তার মা মৎস্যকন্যাকে নিয়ে গিয়ে সমুদ্রে ছেড়ে দেয়। সমুদ্রে ফিরে যাওয়ার আগে মৎস্যকন্যা বলে, আমি সমুদ্রে ফিরে গেলে ওই কলসিও উধাও হয়ে যাবে। তোমরা আর কোনো দিন আমায় খুঁজে পাবে না, ওই কলসিও পাবে না। তা হোক মৎস্যকন্যা, তোমার আশীর্বাদ তো আমাদের কাছে আছে, আমরা ঠিক আমাদের জীবন কাটিয়ে নেব। তুমি ভালো থাকবে, তোমাকে কেউ আর মারতে পারবে না, এটাই আমাদের কাছে যথেষ্ট। তোমরা খুব ভালো মনের মানুষ, তাই আমি তোমাদের বর দিলাম। তোমাদের দোকান খুব ভালোভাবে সারা জীবন চলবে, কোনো দিন তোমাদের দোকান বন্ধ হবে না, কোনো দিন তোমাদের কোনো কিছুর অভাব হবে না। এই কথা বলে মৎস্যকন্যা সমুদ্রে চলে যায়। সাথে সাথে কলসিটাও গ্রামবাসীদের হাত থেকে উধাও হয়ে যায়। এদিকে রমেশ ও রেবা গ্রামে ফিরে এসে তাদের মুদিখানার দোকান সুন্দরভাবে চালায় ও ভালোভাবে থাকতে শুরু করে।